নমস্কার, স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। তো বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউবে আপনাদের দুটো জিনিস নিয়ে কনফিউশন হচ্ছে যে বায়োফ্লগ করবেন নাকি আপনি বটম ক্লিন করবেন, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে একজন লোকের, পশ্চিমবঙ্গের একজন লোকের ভিডিও দেখা যাচ্ছে, উনি হয়তো প্রত্যেকটা ইউটিউবারকে পয়সা দিয়ে দিয়ে ওনার কাছে নিচ্ছেন, নিয়ে ভিডিও করে করে এইখানে একটা কৃত্রিম আলোড়নের মতো উনি সৃষ্টি করেছেন, ঠিক আছে। তো এখন যে নামটা এসছে যে বটম ক্লিন, বায়োফ্লগ এতদিন ধরে ছিল, অনেক চাষিরা বায়োফ্লগ করেছে এবং করে লাভবান হয়েছে। তো এখন এসছে বটম ক্লিন, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে চাই যে ওই ভদ্রলোক কিন্তু মানে ইন্ডিয়াতে প্রথম বটম ক্লিন আনেননি। বটম ক্লিন অনেক আগে থেকেই চলছে, ইভেন বিফোর বায়োফ্লগ, ঠিক আছে। তো বটম ক্লিনটা কোথায় চলছিল, বটম ক্লিনটা কীভাবে চলছিল? বটম ক্লিনটা চলছিল আপনার পুকুরের মাঝখানে। যখন আমরা তথাকথিতভাবে পুকুরের মধ্যে মাছ চাষ করতাম, তখন ধরুন পার 1000 লিটারে আমাদের একটা মাছ, বা পার 2000 লিটারে আমরা একটা মাছ চাষ করতাম, ঠিক আছে। তো ওই জায়গাতে বাণিজ্যিকভাবে যখন মাছ চাষটাকে ক্যালকুলেশন করা হলো যে না, এটা প্রফিটে আসছে না, ঠিক আছে। তো তারপরে আস্তে 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 ডেভেলপ করতে করতে, উন্নত করতে করতে করা হলো কি, যে একটা করা হবে যে প্রত্যেক চাষের পরে পুকুরের তলাটাকে পরিষ্কার করা হবে, ঠিক আছে। তো তাতে করে দেখা গেল যে প্রত্যেক চাষের পরে জলটাকে পরিষ্কার করতে বিশেষ একটা সময় লেগে যায়, ঠিক আছে। তো ওই সময়টাকে কম করতে কি করা হলো, যে না, পুকুরের মাঝখানে একটা বায়ো টয়লেট বানাতে হবে। বায়ো টয়লেট কি, যে প্রত্যেকবার মাছকে আপনি খাবার দেবেন, খাবার দেওয়ার পরে মাছের যে ওয়েস্টেজটা যে ক্রিয়েট হবে, সেই ক্রিয়েটটাকে আমি বায়ো টয়লেটের মাঝখান দিয়ে আমি এইখান থেকে পাম্প করে, পুকুরটা যদি আমার এইরকম থাকে, পুকুরটা ধরুন আমার এইরকম থাকলো, এবং এটার একদম মিডল সেকশনে আমার একটা বায়ো টয়লেট থাকবে, এবং এই দিকে আপনি এরিয়েটার লাগাবেন, ঠিক আছে। এই সাইডটাতে আপনি এরিয়েটার লাগাবেন এবং জলটাকে ঘূর্ণন করবেন, এইদিকে একটা এরিয়েটার লাগাবেন। লাগানোর পরে আপনার জলটা পুরো পুকুরে ঘুরবে, এবং স্বভাবতই ঘুরে ঘুরে যে যত ময়লা আবর্জনা আছে সেটা গিয়ে বায়ো টয়লেটে জমা হবে। খাবার দেওয়ার পরে মাছের যে ময়লাটা আছে সেটা গিয়ে বায়ো টয়লেটে জমা হবে। তারপরে আপনি পাম্প দিয়ে আপনি এই যে ময়লাটা আছে সেটাকে পুকুর থেকে বের করে নেবেন। তারপরে আপনার অ্যামোনিয়াটা কন্ট্রোল হয়ে গেল, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের অ্যাকচুয়ালি বটম ক্লিন পদ্ধতি। এটা আজকের না, সেটা অনেক দিন আগের পদ্ধতি, যেটা দিয়ে চাষ চলছে, বাংলাদেশে চলছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চলছে। এবং ওই ভদ্রলোক কিন্তু আনেননি মানে বটম ক্লিন পদ্ধতিতে। বটম ক্লিন পদ্ধতি এসছে বিফোর বায়োফ্লগ, ঠিক আছে। তো ওইটাকে পুকুরে করা হতো। তো এখন কি করা হচ্ছে, যেভাবে আমরা ট্যাঙ্কের মধ্যে করছি বায়োফ্লগ, তো এখন বলছে যে না, আমরা ট্যাঙ্কের মধ্যে বটম ক্লিনও করব। তো আমি প্রথমে একটা কথা বলে দিই, যে আমরা যখন বায়োফ্লগ করছি, আমরা যখন ট্যাঙ্কের মধ্যে বায়োফ্লগ করছি, আমরা অলরেডি আমরা বটম ক্লিন কালচারের সাথে জড়িত। কারণ প্রত্যেকদিন সকালবেলায় আমরা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে আমরা 25 লিটারের মতো জল আমরা বের করে দিই। তো বটম ক্লিন প্রসেসটা ইটসেলফ ইজ এ পার্ট অফ বায়োফ্লগ। বটম ক্লিন প্রসেসটা নতুন কিছু না, বটম ক্লিন প্রসেসটা বায়োফ্লগেরই অন্তর্গত। তো বেসিক্যালি বটম ক্লিনে, মানে আমি যদি পিওর বটম ক্লিন করি, তাহলে বটম ক্লিনে কি হতে পারে? বটম ক্লিনে আপনার কোনো ধরনের কোনো প্রোবায়োটিক্স ইউজ হবে না, ঠিক আছে। এখানে অ্যামোনিয়া থেকে নাইট্রেট থেকে নাইট্রাইট হওয়ার কোনো নেই। আপনি প্রত্যেকবার মাছকে খাবার দেবেন, মাছ এটার ওয়েস্টেজ ক্রিয়েট করবে, ওয়েস্টেজটাকে আপনি ড্রেন করে আপনি ট্যাঙ্ক থেকে বের করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি আবার ফ্রেশ ওয়াটার অ্যাড করবেন, ঠিক আছে। তো আজকে আমাদের যে আলোচনাটা হবে সেটা হলো আমরা কোনটা করব। দেখুন, আমি ওনার মতো বলছি না যে উনি যেভাবে বলেছিলেন, ভদ্রলোক যেভাবে বলেছিলেন যে বায়োফ্লগ না বায়োফ্লপ, আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতার উপরে আমার একটু কোশ্চেন মার্ক দেখা দিচ্ছে, যে ওনার শিক্ষাগত যোগ্যতার উপরে আমার কোশ্চেন করতে ইচ্ছা করছে যে উনি যদি মানে প্রকৃত অর্থে যদি মানুষের মানে ভালো চাইতো বা কৃষকের সাথে থাকতো, তাহলে কৃষকের যেটা ভালো সেটাকেই ভালো বলতো। দেখুন, আমি এখন কি করি, আমি বায়োফ্লগের ট্রেনিং দিই, ঠিক আছে, সাথে সাথে পন কালচারের সাথে জড়িত, বাট আই এম রেডি টু ডু দিস ওয়ান অলসো। মানুষের যেটা ভালো হবে, কমার্শিয়ালি যেটা ভাইবেল হবে, আমরা ওটা করব। এটাতে কোনো ঝগড়া লাগার বিষয় নেই যে বায়োফ্লগ ভার্সেস বটম ক্লিন, না, এখানে হলো সাধারণ কৃষক কোনটা করে উপকৃত হবে, আমাদের এইটা চিন্তা করতে হবে। তো
তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে বায়োফ্লক এবং বায়োফ্লকের কিছু বেনিফিট, বটম ক্লিনের কিছু বেনিফিট এবং বায়োফ্লকের কিছু ড্রব্যাকস এবং বটম ক্লিনের কিছু ড্রব্যাকস। প্রত্যেকটা কালচারের এক একটা ড্রব্যাকস থাকে। যেমন প্রথম আমাদের কি ছিল, পন্ড কালচার ছিল, তারপরে আবার ডেভেলপ পন্ড কালচার এলো, তারপরে বটম ক্লিন পন্ড কালচার এলো, তারপরে কি হলো যে আমাদের জলের স্বল্পতা, মিষ্টি জলের স্বল্পতা। তো মিষ্টি জলের স্বল্পতার কারণে যে আমাদের কম ট্যাঙ্কের মধ্যে করতে হবে, কম জলে অধিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। তারপরে কি হলো, অ্যাকোয়াফনিক্স এলো, রাস এলো, ঠিক আছে, তারপরে বায়োফ্লক এলো। এখন আবার নতুন করে বলছি যে বটম ক্লিনটা আবার নতুন পদ্ধতি, ঠিক আছে। তো বটম ক্লিনটা নতুন কিছু না, বটম ক্লিনটাকে আমি একদম সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি এবং যারা যারা বায়োফ্লক করছেন তারা অলরেডি বটম ক্লিনের অংশ, ঠিক আছে। প্রত্যেক দিনই আমরা প্রত্যেক দিন ট্যাঙ্কের বটমটাকে ক্লিন করি সকালবেলা উঠে, ঠিক আছে। দিস ইজ দ্য হোল প্রসেস অফ বটম ক্লিন। আপনি বটমটাকে শুধু ক্লিন করবেন, যে মাছের যে ওয়েস্টেজটা আছে সেটাকে ক্লিন করবেন। তো এখন আমি যাচ্ছি যে বায়োফ্লক এবং বটম ক্লিনের যে ডিফারেন্সগুলো আছে ওইটাকে ইয়ে করতে। আমি যদি যাই যে প্রথম প্যারামিটারটাকে যদি ধরি আমি ওয়াটার, হ্যাঁ, তো বায়োফ্লকের যিনি আবিষ্কার করেছিলেন শ্রদ্ধেয় প্রফেসর অমনিমেলে, তিনি কিন্তু বায়োফ্লকটাকে করেছিলেন যে জিরো ওয়াটার এক্সচেঞ্জ, ঠিক আছে। যে মাছের ট্যাঙ্কে যে অ্যামোনিয়াটা হবে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রেট হবে, তারপরে প্রোটিন সেলে রূপান্তরিত হবে, সেই মাছের যে ওয়েস্টেজটা আছে এটাকে রিভার্স করে আবার খাবারে পরিণত করে দেওয়া হবে, ঠিক আছে। আমরা তারপরেও বটমটাকে ক্লিন রাখি, কারণ আমরা প্রপারলি বায়োফ্লকটাকে করতে পারি না, যে ওয়াটারের যে কালচারটা আছে সেটাকে করতে পারি না, তাই আমরা বটমটাকে ক্লিন করে দিই। তো বায়োফ্লকে কি হবে, আপনার লেস ওয়াটার। তো এইবার আমরা বটম ক্লিনে যাই। আবার বটম ক্লিন কিন্তু আমি শহর বা শহরতলিতে করতে পারবো না, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ একটা ওয়াটারের প্রয়োজন হয়, যেটা নাকি প্রত্যেক চাষির ক্ষেত্রে ম্যানেজ করা সম্ভব নয়। তো ওনারা যারা বলছেন যে বটম ক্লিন করবেন না, জলের বিষয়টা আপনি দেখে নেবেন, যদি জল আপনার কাছে পর্যাপ্ত থাকে তাহলেই বটম ক্লিন। আর তারপরে কথা হলো, জলকে কিন্তু আমরা খুব স্বল্প পরিমাণে জল আছে পৃথিবীতে, জলকে আমরা এমন ইয়েভাবে আমরা ওয়েস্টেজ করতে পারি না। আমরা যদি একটা প্রসেসে যদি মাছ চাষটাকে করতে পারি, তারপরে আমরা কেন জলটাকে ওয়েস্ট করে আমরা এইটা করব। তো এইটাতে কিন্তু আপনার একটা ওয়াটারের একটা হিউজ অ্যামাউন্ট অফ আপনার ওয়াটারের থাকে, তাহলে এই ওয়াটারের বিষয়টা কিন্তু এইখানে নেগেটিভ পয়েন্ট, যে বটম ক্লিন করলে আপনার হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার লাগবে, ঠিক আছে। তো আমরা এবার 2 নম্বর ইয়েটাতে যাচ্ছি, যে ফুড, আপনি ফিড যেটা দেবেন। তো ফিড কি হয় বায়োফ্লকে, আমরা যেটা এফসিআর বলি, যে এফসিআরটা কত থাকে বায়োফ্লকে, ম্যাক্সিমাম আপনার 0.7:1। মানে আপনি যদি 1 কেজি মাছ আপনি হারভেস্ট করবেন, তাহলে আপনাকে ম্যাক্সিমাম আপনার 700 থেকে 800 গ্রাম আপনার খাবার দিতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু খাবারের খরচাটা আপনার প্রচণ্ড বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, কারণ আপনার যে মাছের যে ওয়েস্টেজটা আছে এটাকে আপনি কনভার্ট করবেন না প্রোটিন সেলে, আপনি খাবারে কনভার্ট করবেন না, তাতে করে মাছের যে খাবারের খরচাটা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ, কেউ বলতে পারে যে এখানে আমি অ্যাজোলা ইউজ করব, বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ইউজ করব, আপনারা করতে পারেন, কিন্তু কার্নিভোরাস মাছের ক্ষেত্রে কিন্তু এই আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন বা আপনি অ্যাজোলা দিবেন, অ্যাজোলাটা কিন্তু খাবে না, কার্নিভোরাস মাছ কিন্তু খাবে না। এটা আপনি কাকে খাওয়াবেন, আপনি আইএমসিকে খাওয়াতে পারেন, গ্রাস কাপকে খাওয়াতে পারেন, তেলাপিয়াকে খাওয়াতে পারেন। তো কিন্তু আপনি তেলাপিয়াকে ঘাস খাইয়ে আর খাবার খাইয়ে প্রত্যেক দিন একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার এক্সচেঞ্জ করে আপনার মনে হয় না যে আমার কালচারের শেষে প্রফিটটা খুব একটা হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি ফিডের ক্ষেত্রে যদি বলুন, তাহলে বায়োফ্লকে সাশ্রয়। আমার এফসিআর রেশিও কত থাকবে, 0.6 আর 0.7 আর 0.8:1। তো আমার যদি 800 গ্রাম খাবারে আমি 1 কেজি মাছ বায়োফ্লকে উৎপাদন করতে পারি, তো এইখানে আমি 1 কেজি 200 খাবারে কেন আমি 1 কেজি মাছ উৎপাদন করব। তো এই ক্ষেত্রেও বটম ক্লিনের একটা ড্রব্যাকস থেকে যায়, ঠিক আছে। তারপরে আমি 3য় নম্বরে আসছি, যে ইজ অফ ডুইং দ্য কালচার, ঠিক আছে। যে বায়োফ্লকটা করতে সহজ নাকি বটম ক্লিনটা করতে সহজ, এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বলেন যে বটম ক্লিনের একটা প্লাস পয়েন্ট থেকে যায়, কারণ বটম ক্লিনে আপনি পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া এগুলোকে মেনটেন করতে লাগবে না, কারণ আপনার জল অনবরত চেঞ্জ হতে থাকবে, প্রত্যেক দিন জল চেঞ্জ হবে, ঠিক আছে।
তো এইখানে আপনার একদম ফ্রেশ ওয়াটার কালচার হবে, এখানে আপনার অ্যামোনিয়া বাড়বে না, আপনার পিএইচ টিডিএস এর দেখার কোনো বিষয় নেই। তো এই কালচারটা কিন্তু আপনার বায়োফ্লকের তুলনায় অনেকটাই সহজ। বটম ক্লিনটা যেটা আছে আপনার বায়োফ্লকের তুলনায় অনেকটা সহজ। বায়োফ্লকে আপনার অ্যামোনিয়া আপনার পিএইচ দেখতে হবে, টিডিএস দেখতে হবে, সবগুলোকে মেনটেন রাখতে হবে, নাইট্রেটকে মেনটেন রাখতে হবে। তো এইখানে কিন্তু আপনি যদি ইজ অফ ডুইং দ্য কালচার যদি দেখেন তাহলে বটম ক্লিনটা অনেকটাই সোজা। এবার আমরা আসছি কোনটাতে আসবো, যে স্টকিং ডেন্সিটি। এবার স্টকিং ডেন্সিটি, তো স্টকিং ডেন্সিটি আমরা বায়োফ্লোকে সাধারণত কি করি, স্টকিং ডেন্সিটিতে আমাদের বায়োফ্লোকে হলো পার লিটারে একটা মাছ আমরা ছাড়ি, মানে পার লিটারে আমরা 100 গ্রাম বায়োমাসকে টার্গেট করি বা 80 গ্রাম বায়োমাসকে টার্গেট করি। সবাই এটা করে না, সাধারণত আমরা 1.5 লিটারে 100 গ্রামকে টার্গেট করি, যে 100 গ্রাম আমরা পার 100 গ্রাম পার 1.5 লিটারে আমরা বায়োমাস টার্গেট করি, যে আমরা 100 গ্রাম বায়োমাস আমরা 1.5 লিটার জলের মধ্যে করব। সেই ক্ষেত্রে বায়োফ্লোকে যদি আমি 7000 মাছ 10,000 লিটারে যদি আমি স্টক করি, কিন্তু বটম ক্লিনে কিন্তু স্টকিং ডেন্সিটিটা অনেকটাই কম হবে। আপনি 1500 থেকে 2000-এর বেশি আপনি 10,000 লিটারে কিন্তু স্টকিং করতে পারবেন না, কারণ 7000 মাছ যদি আপনি স্টক করেন, তার যদি আমি যদি টার্গেটটা রাখি যে আমি 500 কেজি আমি বায়োমাস ক্রিয়েট করব, মানে হারভেস্টিংয়ের সময় আমার 500 কেজি মাছ হবে, সেই ক্ষেত্রে আপনার বটম ক্লিনে কিন্তু ওয়াটার এক্সচেঞ্জটাকে একদম পুরো ট্যাঙ্ক করতে হবে, কারণ প্রত্যেকবার আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ একটা খাবার দিতে হবে, সেই খাবারটাতে একটা প্রচুর পরিমাণ ময়লা ক্রিয়েট হবে, তখন আপনাকে 30% ওয়াটার এক্সচেঞ্জে চলবে না। যখন আপনার কালচার যখন শেষের দিকে যাবে বা কালচার যখন ম্যাচিওর হবে, তখন কিন্তু আপনাকে হয়তো অর্ধেকটা জল, একটা ট্যাঙ্কের অর্ধেকটা জল আপনাকে প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ মাছের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস গঠিত রোগ বা ইনফেকশনাস ডিজিজ দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি একটা 10,000 লিটারের ট্যাঙ্কি থাকে, আপনি ধরুন একটা 10,000 লিটারের ট্যাঙ্কি থাকে, তাহলে আপনার পার ডেতে 5000 লিটার আপনার ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে। আমি যদি এটাকে মান্থলি হিসাব করি, তাহলে আপনার 1,50,000 লিটার আপনার মান্থলি এক্সচেঞ্জ করতে হবে। 4 মাসে যদি আমি হিসাব করি 6 লাখ লিটার, 6 লাখ লিটার আমার কিন্তু মান্থলি আর ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে পুরো কালচারের মধ্যে। এবার বায়োফ্লোকে আমরা কি দেখি, যে বায়োফ্লোকে আমাদের অনেক আরবান চাষি আছে, যে যারা শহরে বাস করে, বাড়িতে বায়োফ্লক করছে বা ছাদে বায়োফ্লক করছে, তারা অল্প অল্প করে, যেমন আপনার টাইমে যে জলটা আসে আমাদের পিউরিফায়ার বা সেন্ট্রাল পিউরিফায়ার থেকে জলটা যেটা আসে, সেই জলটাকে 10 দিন 12 দিন 15 দিন অবধি সঞ্চয় করে ট্যাঙ্কটাকে 10,000 লিটারের ট্যাঙ্কটাকে পরিপূর্ণ করে তারপরে কালচারটাকে শুরু করে। তো সেই চাষিটার ক্ষেত্রে কিন্তু এই যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা আছে সেটাকে কিন্তু এক্সচেঞ্জ করা সম্ভব না। তো তাদের ক্ষেত্রে বটম ক্লিনটা কিন্তু একদম জিরো, তাদের ক্ষেত্রে এটা হবে না। আর যাদের কাছে আমাদের এই ওয়াটার এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা আছে, তারপরেও আমরা বলবো যে আমাদের মিষ্টি জলের যে একটা ক্রাইসিস চলছে সারা পৃথিবী জুড়ে, এই যে হিউজ অ্যামাউন্ট অফ একটা আমরা ওয়াটার যে আমরা নষ্ট করব, সেই অ্যামাউন্ট অফ ওয়াটারের যে ভ্যালিউটা আছে, সেই ভ্যালিউটা কিন্তু আপনি যদি এথিক্যালি ক্যালকুলেট করেন, তাহলে কিন্তু এটা মাছ চাষের যে আপনার বাজারের যে বিক্রয় মূল্য হবে সেটা থেকে বেশি হবে না। ঠিক আছে, তো এই যে আপনার যে ওয়াটারের যে ড্রব্যাক্সটা আছে, সেই ড্রব্যাক্সটাই বটম ক্লিনের সবচেয়ে বড় ড্রব্যাক্স। আপনি সবসময় বটম ক্লিনে জল চেঞ্জ করতে পারবেন না, এত পরিমাণ জল আপনি কতদিন চেঞ্জ করবেন, সেটা একটা ব্যাপার থেকে যায়। ঠিক আছে, তো স্টকিং ডেন্সিটিতে গেলাম। তারপরে হলো আপনার প্রফিট। এবার আপনি 7000 মাছ যখন আপনি হারভেস্টিং করবেন, তার ফিডিং খরচাটা যদি আপনার 0.9:1 হয়, 0.9:1 হয়, সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সেই জায়গাতে বটম ক্লিনে সেম অ্যামাউন্ট অফ ওয়াটারে 10,000 লিটার জলে আপনি 2000 মাছ ছাড়বেন।
ঠিক আছে, 2000 মাছ যদি আপনি ছাড়েন, আপনার ফিডিং যে আপনার এফসিআর রেশিওটা আছে সেটা কিন্তু হবে আপনার 1.2:1, মানে 1 কেজি 200 গ্রাম খাবারে 1 কেজি মাছ। তো সেই ক্ষেত্রে আপনি প্রফিটটা আপনি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারেন যে প্রফিটের যে মার্জিনের ব্যাপারটা আছে সেই মার্জিনটা কি হবে। ঠিক আছে, তো এই ছিল আপনার বায়োফ্লক এবং আপনার বটম ক্লিনের মাঝখানে যে প্রসেসটা চলছে, যে কনফিউশনটা চলছে, এই কনফিউশনটাকে দূর করার জন্য আমার একটা ছোট্ট প্রচেষ্টা। আগামীতে একটা তেলাপিয়ার ক্লাস নিয়ে আসবো, যে তেলাপিয়াকে কিভাবে আমরা প্রতিপালন করব এবং বড় করব। সেই ক্লাসটা যদি আপনাদের চাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিজে কমেন্ট করে বলবেন যে তেলাপিয়া চাষের যে ভিডিওটা আছে ওটা আপনাদের লাগবে কিনা। এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।